আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় ডাক্তার শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনার 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ বর্তমান শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের। প্রচারণার সময় ডিম নিক্ষেপের প্রতিবাদে শান্তিনগর মোড়ে এনসিপি প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ। সারা দেশে নির্বাচনী প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, জ্বালানি উপদেষ্টা। আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। স্বৈরাচারের মতোই একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। প্রমাণ ছাড়া সমালোচনা না করে জনগণের জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মহসিনের ক্যামেরায় কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির কাণ্ডারি বিরচিত সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করে নেন ময়মনসিংহবাসী। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান ও এর আশপাশের এলাকা। ময়মনসিংহের পক্ষ থেকে এর আগে ময়মনসিংহ মহানগর ও বিভাগের 4 জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সার্কিট হাউস ময়দান। শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের 4 জেলার 24টি আসনের ধানের শীষের প্রার্থীরা। এরপরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যে অধিকারের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, সে ভোটের অধিকার দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, পরে লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহবাসীর নানা নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা একমাত্র বিএনপির আছে, অন্য কারণেই। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে। তাই তো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। তারেক রহমান দাবি করেন, একমাত্র বিএনপি জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। অতীতে তা প্রমাণিত হয়েছে, কিন্তু একটি দল মিথ্যা প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করছে। একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো।
পরে 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে নিরাপদ রাখতে হলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে নানা নাগরিক সমস্যায় জর্জরিত ময়মনসিংহের মানুষ। ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেবে বিএনপি। নিশ্চিত করা হবে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সমান অধিকার। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে যশোরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান তিনি। এ সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের জনসভা। ভোর থেকেই দলে দলে নেতাকর্মীদের আগমনে ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই দুর্নীতিমুক্ত নয়। এ কারণেই মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ এখন জামায়াত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দুর্নীতি ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার কথাও বলেন তিনি। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। যশোর সমাবেশ শেষে সাতক্ষীরার বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব, কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। একদিকে সহায়তায় ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে একটি দলের কর্মীরা নারীদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা এবং যুবকদের মানব সম্পদে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। এবং অনিয়ম ও দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বানও জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, সাতক্ষীরা। দক্ষিণ অঞ্চলের বাগেরহাট জেলার 60 গম্বুজ মাঠে নির্বাচনী জনসভা করছেন জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। সেখানে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ না? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট মারি করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া করে ফেলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। ধন্যবাদ জানাবো সততার সাথে বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন।
বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাআল্লাহ আমাদের শক্তি প্রথমে পড়বে। আমরা এটা দেখবো মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা দেখবো কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই দিন সরকারকে পরিচিত করতে হবে ইনশাআল্লাহ। শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা যেটা বিশ্বাস করেন ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নেই, আমাদের কিছু ভালো করা যায়। পালন করবেন ইনশাআল্লাহ। হার ফিরে না থেকে এক কথা এইটাই হার। হার মানে আজাদি, না মানে গুলামি। এবং আপনারা বলুন আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। শুধু আমি একা না, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে বোধা আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন। দর্শক, আপনারা দেখছিলেন বাগেরহাট জেলায় জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদের পর গত 17 মাস জনগণ অন্য দলের ফ্যাসিবাদ দেখেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নোয়াখালী 2 আসনের সেবারহাট বাজারে 10 দলীয় জোটের পথসভায় তিনি বলেন, যারা অতীতে কোনো কথা রাখেনি তারা ভবিষ্যতেও রাখবে না। এ সময় 10 দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়া মজুমদারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। বর্তমান সংবিধানে যে ব্যবস্থা রয়েছে তাতে আরও এক ফ্যাসিবাদের উত্থান হওয়া সম্ভব। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় জাদুঘর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার গ্যারান্টি হচ্ছে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেয়া। জুলাই সনদে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়েছে বলেও জানান আলী রিয়াজ। কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ম্যান্ডেটের পরিবর্তে সংবিধানকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল এবং এখনো আছে যাতে করে আরও একজন ফ্যাসিবাদী শাসকের উত্থান প্রতিরোধ করা খুব দুরূহ হবে। সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছে ওরা এটা ট্যাপ পেয়েছে যে আমাদের মহিলা ভাইরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই
তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে দিতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকে আক্রমণ করছে, হেনস্থ করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন। কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয়, নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক, এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সারা দেশে জমে উঠছে ভোটের প্রচারণা। বিভিন্ন জেলাতে বিএনপি সমর্থিত জোট ও জামায়াত এনসিপি জোটের প্রার্থীদেরই বেশি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পার্টি, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। গণসংযোগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান ভোটাররা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভোটের হাওয়ায় সরগরম দেশের বিভিন্ন জেলা উপজেলা। পাড়া মহল্লার চা কফির কাপে নির্বাচনী আলাপ আর জমজমাট ব্যবসা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও সভা সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও জামাত প্রার্থী কেরামত আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লাকসাম পৌর এলাকায় প্রচারণা চালিয়েছেন কুমিল্লার 9 আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম। একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী মনোহরগঞ্জ উপজেলায় ভোট প্রার্থনা করেছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভারে গণসংযোগ করেছেন ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন তিনি। চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গণসংযোগ করেছেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মানুষ তো দেখুন, শতভাগ বিএনপি মানুষ, দেশের পক্ষের মানুষ, ডানপন্থী মানুষ। খুলনার 6টি আসনে প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। রাজধানী ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামাত ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দল আর স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ করছেন। ঢাকার অস্থায়ী বাসিন্দাদের বসবাস বেশি হওয়ায় প্রকৃত ভোটারদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। তারপরও রাত দিন এক করে ভোটারদের কাছে পৌঁছাবার চেষ্টা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। মনির হোসেন, তপুর রিপোর্ট। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর 6ষ্ঠ দিনে ঢাকা 16 আসনে মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। সারাদিন ঢাকা 4 আসনে ভোট প্রার্থনা করেছেন বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন। উর্দুভাষীদের যারা সংগঠন বা উর্দুভাষীদের যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতি করে না, সেই মানুষগুলো আমার সাথে আজকে জড়ো হয়েছে। আমার সাথে ধানি শীষের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। আমি সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না। ঢাকা 8 আসনে শান্তিনগরে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের অভিযোগ করেছেন তার কর্মী সমর্থকরা। প্রচারণায় এভাবে পরিকল্পিতভাবে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে একই আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা, জি মিথ্যা কথা। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা
কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই। নেতাকর্মীদের নিয়ে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান বিএনপি নেতা আব্দুস সালাম। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। যে কোনো হুমকি বাধা উপেক্ষা করে নারী ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এদিকে ঢাকা 11 আসনে বাড্ডা 41 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষের রূপ নেয়। আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বর্তমানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গণভোটের প্রচারণায় আইনগত কোনো বাধা না থাকলেও রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদের হ্যাঁ বা না এর পক্ষে থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি কেবলমাত্র আইনের কাছে দায়বদ্ধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেকটি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে হরহামেশাই। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, 128টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে 94টি। 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি কারো কাছে দায়বদ্ধ নয় জানিয়ে তিনি বলেন, আইন মেনে নিবন্ধিত প্রতিটি দল নিজেদের মধ্যে সমতা বজায় রেখে তাদের প্রচারণা চালাবে বলে আশা করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলেও মন্তব্য করেন আনোয়ারুল ইসলাম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত দেশে 21,508টি ভোট পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইসি জানায়, প্রবাসীদের নিবন্ধনের পরে দেশে নিবন্ধন করা 7,66,862 জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর আগে প্রবাসী ভোটাররা ব্যালট গ্রহণ করেছেন 4,93,920টি। এর মধ্যে ভোট দেওয়া শেষ করেছেন 4,25,788 জন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকারি, চাকরিজীবী, কয়েদি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রবাসী সহ 15,33,000 ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। ব্যালট 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় তা বাতিল হবে। সবাই যেন ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় বলেন, কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তবে তার ভোট বাতিল হয়ে যাবে। ইসি এ বিষয়ে কোনো রকম ছাড় দেবে না। পোস্টাল ব্যালট প্রবাস ও দেশে অবস্থানকারী এই দুই ভাগে হবে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার।
ভোটারদের একটা বড় গোষ্ঠী, বড় অংশ দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, যাদের বয়স মধ্য 30-এ গিয়ে পৌঁছেছে, তারাও হয়তো আজ পর্যন্ত সেভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান নাই। এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে, এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, এমনকি গেজেটও প্রকাশ করা হবে না। পরবর্তী সরকার এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ডিফেন্স জোন করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বেতন দ্বিগুণ করার সুপারিশে খুশি হয়েছিলেন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগী। এখন শঙ্কা দেখা দিয়েছে এই সুপারিশ ফাইলবন্দি হয়ে পড়ে কিনা, কারণ অন্তর্বর্তী সরকার এটার বাস্তবায়ন করবে না, আবার গেজেটও দিবে না। তাহলে কেন এটা করা হলো তার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন। একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবি, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ পড়ার আশঙ্কা নতুন সরকারের জন্য উভয় সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিভাবে টাকার সংস্থান হবে সেটা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার এত টাকা বেতন বাড়ানোর ঘোষণা কেন দিল, এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি উপদেষ্টা। 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনারা বলতেছেন, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে, আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। তিনি জানান, সামরিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স জোন, তৈরি করা হবে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি, তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো হয় নাই। উপদেষ্টা জানান, মন্ত্রীদের জন্য সুইমিং পুল সহ 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিষয়ে অবগত নয় সরকার। এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। রাষ্ট্র আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। ন্যায় বিচার পেলে খালাস পাবেন বলে দাবি আসামি পক্ষের। হুমায়ুন চিশতির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত আবু সাইদকে হত্যার সেই ভিডিও পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, যার পরিণতিতে পতন হয় শেখ হাসিনার। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 জনকে আসামি করে গত বছরের 24 জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য নেওয়া হয়েছে মোট 25 জনের। এই মামলায় মোট 30 জন আসামির মধ্যে 6 জন কারাগারে রয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি এখনও পলাতক। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল।
25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ডাউট ইজ ক্রিয়েটেড, এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয় শহীদ পরিবার ও কয়েকটি সংগঠন। খুন করার পরে সর্বোচ্চ শাস্তি একটা আসামিকে না দেওয়া হয় তাহলে তো মানুষ অহরহ খুন করবে। তো আমরা দেখতেছি এখন ট্রাইব্যুনাল হচ্ছে একটি রঙ্গমঞ্চ, এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর আমরা হচ্ছি শ্রোতা। এছাড়া গুম করে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে সেনা কর্মকর্তাদের আইনজীবীর আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একদিকে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা যা দুর্ভোগের কারণ খুলনা 5 আসনের বাসিন্দাদের। ফলে একদিকে বেড়েছে বেকারত্ব, অন্যদিকে রয়েছে মাদক ও সন্ত্রাস। এ আসনে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি চান বাস্তবায়ন। আর প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে খুলনা 5 আসনের উন্নয়নে নেওয়া হবে টেকসই ও স্থায়ী পরিকল্পনা। খুলনা 5 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসন। বিভাগীয় শহর হলেও উন্নয়ন বঞ্চিত প্রায় 4 লাখ ভোটারের এ জনপদের মানুষ। শিল্পাঞ্চল হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত জুট মিল, অন্যদিকে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এ আসনের ভোটাররা বলছেন সরকার আসে সরকার যায়, পরিবর্তন হয় না তাদের ভাগ্যর, যা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বড় কারণ। খুলনা এসে শিল্পনগরী আর শিল্পনগরী নাই, বেকারত্ব সেরে গেছে, যুব সমাজ বেকার, নৈতিক অবক্ষয় হচ্ছে। ডুমুরিয়া প্রায় 123-24টা খাল রয়েছে, এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। এদিকে নির্বাচন ঘিরে এই আসনে জনসমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আলী আসগর লবি। জানান খুলনা 5 আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা। আমরা যদি আসতে পারি তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যাপার আর জলবদ্ধতা বন্ধ করার। এটা তো 3টে জুট মিল যদি শুরু করা যায় 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। অন্যদিকে এই আসনের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গুলাম পরোয়ার জানান নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। রাষ্ট্র যারা চালায়নি, আমরা জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একটা সুশাসন, একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি একটা স্টেট আমরা কায়েম করতে চাই। শুধু প্রতিশ্রুতি না, এলাকার উন্নয়নে প্রার্থীদের প্রতি দাবি এলাকাবাসীর। ভোটার ও বাসিন্দারা বলছেন এই এলাকার বন্ধ হয়ে যাওয়া জুটমিলগুলো পুনরায় চালু করা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। মুন্সিগঞ্জ সদর 3 আসনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে প্রচারণার খবর জানাচ্ছেন তিনি। সকাল থেকে মুন্সিগঞ্জ 3 সদর আসনের পাড়া মহল্লা ঘুরে বেরিয়েছি আমরা। ভোটের সার্বিক বিষয় ঘুরে দেখতে যেয়ে আমরা যে বিষয়টি খেয়াল করেছি, এখানে ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জ সদর হলেও যাতায়াত ব্যবস্থা খুবই অপ্রতুল এবং এখানে চিকিৎসা ব্যবস্থাটা যারা সাধারণ বাসিন্দা রয়েছেন তাদের জন্য অপ্রতুল। আমরা মুন্সিগঞ্জ সদর এই আসনের মূলত শীতলক্ষা নদীর একপারে মুন্সিগঞ্জ সদর এবং অন্য পারে গজারিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের ভোটার সংখ্যা 5 লাখের মতো। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ। ভোটাররা বলছেন এই 2 প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে। এছাড়াও এখানে 11 দলীয় জোট অর্থাৎ জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের রিকশা প্রতীক নিয়ে নূর হোসেন নুরানি। ভোটাররা এখন পর্যন্ত যে বিষয়টি বলছেন যে তাদের আগামীতে একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ 3 আসনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারবেন, প্রার্থীরা বুঝে শুনে ভোটারদের কাছে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন এবং আগামীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে আশ্বস্ত করছেন। ভোটের মাঠ থেকে এই ছিল সবশেষ তথ্য। নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ 1 আসনে নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। শরিকদের ছেড়ে দিয়ে জামায়াত ইসলামীর প্রার্থী সরে দাঁড়ানোর পর এই আসনে ভোটের সমীকরণে এসেছে নতুন মোড়। জেলা বিএনপির বহিষ্কৃত নেতা শেখ সুজাত মিয়া এবং বিএনপি প্রার্থী রেজা কিবরিয়ার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।
হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হবিগঞ্জ 1 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা শেখ সুজাত মিয়া, 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, জাসদের কাজী তোফায়েল আহমেদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা। শরিক দলকে ছেড়ে দিয়ে জামায়াত ইসলামের প্রার্থী সরে দাঁড়ানোর পর এই আসনের ভোটের সমীকরণে এসেছে বড় পরিবর্তন। অন্যদিকে বিএনপির রেজা কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার প্রচারণায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ। আমি কাজগুলি করে আমি প্রমাণ করব এবং অনেককে ভোট দেওয়া হয়েছে, আমাকেও একটা সুযোগ দেন। আমি অর্থনীতি কি করে উন্নয়ন করা যায় এই জিনিসটা আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আমি যদি স্বতন্ত্রতাকে না দাঁড়াই, তারা অবরোধ করে রাখবে আমাকে। এর জন্য আমি তাদের মতামতই আমি দাঁড়িয়েছি স্বতন্ত্র প্রার্থী। জনগণের কাছে আমি একজন বক্তা মানুষ। আমি 35 বছর যাবৎ আমি ওয়াজ-তাফসীর করি, জনগণ আমাকে মহব্বত করে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেখ সুজাত মিয়ার প্রার্থী হয় বিএনপির ভোট ভাগ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সাধারণ ভোটারদের মধ্যেও কাকে ভোট দেবেন তা নিয়ে দ্বিধা ও কৌতূহল স্পষ্ট। আশা করি সরকারের যে কোনো সরকারে আসুক, তারা যেন আমাদের জনকল্যাণমূলক সরকার হয়। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হোক, মানুষ সুন্দরভাবে চলাফেরা করুক, ইমার্জেন্সি রোগীর জন্য আরো বেশি হয়, এগুলো উন্নতর জন্য আর কি আমরা চাচ্ছি আর কি। সন্ত্রাসমুক্ত দেশ গড়ুক, এলাকার উন্নয়ন। আমরা রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার প্রভাব ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে সে নিয়েই এলাকায় চলছে তুমুল আলোচনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসনের লালবাগ এলাকায় রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে দেখেছি। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, এর সাথে প্রার্থীদের সাথেও কথা বলেছি। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কি আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। ভোটাররা বলছেন দীর্ঘ 17 বছর তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বিচ্যুত ছিলেন। আগামীতে এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান যিনি এলাকার উন্নয়নে ভূমিকা পালন করবেন। এলাকায় যে সকল সমস্যা রয়েছে, সন্ত্রাস, মাদক ছাড়া যানজটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে যারা ভূমিকা পালন করবেন এমন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 7 সংসদীয় আসনে। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে লড়ছেন হামিদুর রহমান, এছাড়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এনায়েতুল্লাহ। এই মুহূর্তে ঢাকা 7 আসনে ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, নির্বাচনে তারা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার জন্য চেষ্টা করবেন। ঢাকা 7 সংসদীয় আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার রোল মডেলের ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ নির্দেশ পালন না করতে। পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সবাই মিলে একটি নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে, সেটি বাংলাদেশ নির্বাচনের ইতিহাসের রোল মডেল হয়ে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষীর এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না। সরকারি কর্মকর্তা হিসাবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে অর্থ সংবাদ।
সিটিজেন্স ব্যাংক পিএলসি কারওয়ান বাজার উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক NKA মুবিন, AKM শহীদুল হক, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও আব্দুল লতিফ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী, আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এমন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প একই ধরনের কৌশল নিয়েছিলেন। পরে সেখানে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। তবে পরিস্থিতির উপর নির্ভর করে এমন হামলা চালাতে চায় মার্কিন সামরিক কর্মকর্তারা। গত এক মাস ধরে ইরানে বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়নের অজুহাতে যুক্তরাষ্ট্র হামলার বিষয়টি বিবেচনা করে আসছে। ইরানে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপের কারণে ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে সাময়িক বিরতি দিয়েছেন। তবে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও তেহরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসেনি। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তুষারঝড় ও তীব্র শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, আর সেখানে সর্বোচ্চ ৮ জন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বাতিল হয়েছে ১০,০০০-এর বেশি ফ্লাইট। দুর্যোগ কবলিত রাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী সপ্তাহে প্রথম দিকে ভয়াবহ তুষারঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। এবারে খেলার খবর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়া। শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নন, বাংলাদেশের সাংবাদিকদেরও যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে। অবশ্য বিসিবি জানিয়েছে, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ইতোমধ্যেই তারা আইসিসির কাছে অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যা চেয়েছেন। বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন, সো এখানে তো আমাদের কিছু বলার নেই। বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম। ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে, ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডবের্ট। নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি না হয় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। কোয়ালিফাই করার পরও বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। এজন্য লাল সবুজের দলের প্রতি সহমর্মিতা জানিয়ে ট্রুডি বলেন, আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না, আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার।
বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় ডাক্তার শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনার 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ বর্তমান শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের। প্রচারণার সময় ডিম নিক্ষেপের প্রতিবাদে শান্তিনগর মোড়ে এনসিপি প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ। সারা দেশে নির্বাচনী প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, জ্বালানি উপদেষ্টা। আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।